রুচি ছায়ার ভেতর আলো। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? গল্পরুচি অডিও স্টোরিতে আজ আপনি শুনবেন রাক্ষসে পাথর, লেখক সুনীল গঙ্গোপাধ্যায়। গল্পটি ভালো লাগুক আর মন্দ লাগুক কমেন্টে জানিয়ে দেবেন প্লিজ। আজকের গল্প পাঠে ও গল্পের সূত্রধার আমি রাজু। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প, রাক্ষসে পাথর। বুড়ো মাঝি তার সাদা দাড়ি চুলকোতে চুলকোতে বলল, কিছুই নেই, সে কথাই তো বলছি। শুধু শুধু ওখানে গিয়ে কি করবেন? বুড়ো মাঝি হাল ধরেছে আর তার দাঁড় বাইছে তার নাতি। এই নাতির বয়স তো 14 বছর হবে। ওর নাম সুলতান। সে কেমন যেন ভয়ে ভয়ে তাকিয়ে আছে আমাদের দিকে। বুড়ো মাঝি যতই না বলছে ততই যেন আমাদের জেদ বেড়ে যাচ্ছে। একটা সাধারণ দ্বীপ, সেখানে কি এমন ভয়ের ব্যাপার থাকতে পারে? কত জাহাজ যাচ্ছে ওখান দিয়ে, সেরকম কিছু থাকলে তো সবাই জানতেই পারত। হলদিয়াতে বিমানের দাদা চাকরি করে। আমি আর বিমান কয়েকদিনের জন্য এসেছি এখানে বেড়াতে। হলদিয়া জায়গাটা বেশ সুন্দর। নতুন বন্দর, নতুন শহর গড়ে উঠেছে। চারিদিকে সবই নতুন নতুন বাড়ি আর অনেক ফাঁকা জায়গা। শহরটার একদিকে গঙ্গা আর একদিকে হলদি নদী। সকালবেলা নদীর ধারে জেলেরা মাছ বিক্রি করতে আসে। আমরা সেই মাছ কিনতে গিয়েছিলাম। ঘাটে অনেকগুলো নৌকো বাঁধা। নৌকো দেখেই আমাদের মনে হলো একটা নৌকা ভাড়া করে নদীতে বেরিয়ে এলে কেমন হয়। একজন মাঝিকে জিজ্ঞেস করতেই সে রাজি হয়ে গেল। 30 টাকা দিলে সে যতক্ষণ ইচ্ছা আমাদের ঘুরিয়ে আনবে। আমি আর বিমান দুজনেই সাঁতার জানি, সুতরাং আমাদের জলে ভয় নেই। বিমান তো সুইমিং কম্পিটিশনে অনেকবার প্রাইজ পেয়েছে। আমি আগেই শুনেছিলাম যে হলদিয়ার কাছে একটা দ্বীপ আছে, তার নাম আগুনমারির চর। আগে সেই চরটা মাঝে মাঝে ডুবে যেত, আবার মাঝে মাঝে জেগে উঠত। এখন আর ডোবে না। এখন সেখানে গাছপালা জন্মে গেছে। কোনো মানুষজন অবশ্য সেখানে এখন থাকে না। নৌকো দেখেই আমার ওই দ্বীপটার কথা মনে এসেছিল। নতুন দ্বীপ মানেই তো নতুন দেশ। ওখান থেকে ঘুরে এলেই একটা নতুন দেশ দেখা হয়ে যাবে। অনেকদিন বাদে যখন ওই দ্বীপেও অনেক বাড়িঘর হয়ে যাবে, কলকারখানা বসবে, তখন আমরা বলবো, জানো, যখন আমরা আগুনমারিতে গিয়েছিলাম তখন এসব কিছুই ছিল না, শুধু গাছপালা ছাড়া আর কি বা আছে সেই দ্বীপে। বুড়ো মাঝি ভয় পাচ্ছে কেন? নৌকায় চড়বার সময় মাঝিদের কখনো চটাতে নেই। সেজন্য আমি অনুনয় করে বললাম, ও বুড়ো কর্তা, বলো না সেখানে কি আছে? কেন আমাদের সেখানে যেতে তুমি বারণ করছো? বুড়ো মাঝি বলল, কিছু নেই তো, বলছি গো বাবু। শুধু কয়েকটা গাছ আর বালি আর ওই শামুক ঝিনুক ভাঙ্গা। বিমান বলল, তাহলে আমাদের সেখানে নিয়ে যেতে চাইছেন না কেন? সেখানে কি ভয়ের কিছু আছে? বুড়ো মাঝি বলল, আকাশে মেঘ দেখো না বাবু, এখন আর অত দূরে যাওয়াটা মনে হয় ঠিক হইব না। এই কিনারায় কিনারায় থাকাটাই ভালো। বিমান বলল, তুমি কি আমাদের ছেলে মানুষ পেয়েছো? এই তো সামান্য মেঘ, এতে কখনো ঝড় ওঠে? তুমি আমাদের নিয়ে যেতে চাইছো না, সেটাই বলো না। আমি বুড়ো মাঝির নাতিকে জিজ্ঞেস করলাম, সুলেমান, তুমি গেছো সেই দ্বীপে? সেখানে ভয়ের কিছু কি আছে? সুলেমান তার দাদুর দিকে তাকালো একবার,
তারপর বলল, কিছু নাই গো, অন্য কিছু দেখাও যায় না, তবে সেখানে গেলে যেন একটা কেমন কেমন করে, মনটা খারাপ হয়ে যায়। এ তো অদ্ভুত কথা, এ তো আরও অদ্ভুত কথা। একটা দ্বীপে গেলে মন খারাপ হয়ে যায়। আমি আর বিমান দুইজনেই হেসে উঠলাম। তাহলে তো যেতেই হবে সেখানে। বুড়ো মাঝিকে বললুম, দেখো বুড়ো কর্তা, তুমি যদি না নিয়ে যেতে চাও তো আমাদের ফেরত নিয়ে চলো, আমরা অন্য নৌকো ভাড়া করব। বুড়ো মাঝি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আপনাদের কাছ থেকে টাকা নিছি বাবু, সেই টাকা ফেরত দেওয়া পাপ। তবে চলেন, নিয়েই যাই, পরে যেন আমাকে দোষ দেবেন না। ওরে সুলমান, ভালো করে টান, বাবুদের দেখিয়ে নিয়ে আসি। আকাশে মেঘ আছে বটে, কিন্তু জমাট কালো নয়। সেই মেঘের ছায়া পড়েছে জলে, রোদ নেই, বেশ ছায়া ছায়া ছিল। নদীতে বড় বড় ঢেউ। এখানে নদী প্রায় সমুদ্রের মতন, এপার ওপার দেখাই যায় না। পাশ দিয়ে জাহাজ কিংবা স্টিমার গেলে আমাদের নৌকাটা দুলে দুলে উঠছে। খানিকক্ষণ পর বুড়ো মাঝির ডান দিকে হাত তুলে বলল, এই যে বাবুরা দেখেন, আগুন মারির চর, দেখলেন তো? আমি আর বিমান দুজনই ঘাড় ফেরাল। মনে হলো নদীর বুকে যেন কয়েকটা গাছ মাথা তুলে দাঁড়িয়ে আছে, মাটি দেখা যাচ্ছে না। বুড়ো মাঝি বললে, দেখা হলো তো বাবু, এবারে নৌকাখানা ঘুরাই। আমি আর বিমান একসঙ্গে বলে উঠলুম, সে কি আমরা সেখানে যাব না? কাছে গিয়ে কি করবেন? আর তো ও দেখার কিছু নাই। বিমান এবারে বেশ রেগে গিয়ে বলল, তোমার মতলব কি বলো তো বুড়ো কর্তা? ওই দ্বীপে তোমার কোন জিনিসপত্র আছে? তুমি সেখানে আমাদের যেতে দিতে চাইছো না কেন? বুড়ো মাঝি আমতা আমতা করে বলল, দেখা তো হলোই বাবু, আরও কাছে গিয়ে লাভটা কি বলুন? লাভ লোকসানের কথা নয়, আমরা এই দ্বীপে নেমে হাঁটতে চাই। বুড়ো মাঝি এবারে খুব জোরে হাল ঘোরাতেই নৌকাটা তরতরিয়ে এগিয়ে গেল। দ্বীপটার একেবারে কাছে পৌঁছে নৌকাটার মুখ ঘুরিয়ে নিয়ে বুড়ো মাঝি বলল, নিন বাবু, এবারে আপনারা নামুন। সেখানটায় অন্তত এক হাঁটু জল, তারপর কাদামাটি। বিমান বলল, আর একটু এগোও, এখানে নামবো কি করে? বুড়ো মাঝিও এবার রেগে গড়গড়িয়ে বলল, আপনাদের বাবু এখানে নামতে হবে, আমরা নৌকা ওই চরের মাটি ছোঁয়াবো না, ওই মাটি অপয়া। বিমান আরও কিছু বলতে যাচ্ছিল। আমি বললুম, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে বুড়ো কর্তা, ঠিক আছে, আমরা এখানেই নামছি। জুতো খুলে রাখলুম নৌকোয়, তারপর হাঁটু পর্যন্ত প্যান গুটিয়ে নেমে পড়লাম জল। ছপ ছপ করে এগিয়ে গেলাম দ্বীপটার দিকে। বুড়ো মাঝি নৌকাটাকে আরও গভীর জলে নিয়ে গিয়ে ঝপাং করে নোঙর ফেলে দিল। দ্বীপটাতে ছাড়া ছাড়া গাছপালা রয়েছে, তারপর ধুধু করছে বালি। সেই বালিতে কোথাও কোথাও ঘাস জমেছে, একটা খড়ের চালাঘরও রয়েছে একপাশে। সেই ঘরে কিন্তু কোনো মানুষ নেই। কাদামাখা পায়ে উপরে উঠে আমরা বালিতে পা ঘষে নিলাম। বিমান বলল, ভাই একটা ফ্ল্যাগ নিয়ে আসলে হতো না? তাহলে ফ্ল্যাগটা পুঁতে এই দ্বীপটা আমরা দখল করে নিতে পারতাম, কি বল? তা কি করে হবে? আগেই তো এখানে মানুষ এসেছে, দেখছিস না ঘর রয়েছে। আমরা ঘরটার কাছে গিয়ে দেখলুম তার মধ্যে পাতা আছে, একটা খাটিয়া, আর চতুর্দিকে ছড়িয়ে আছে শুকনো গোবর।
জায়গাটায় বিচ্ছিরি গন্ধ। বিমান বলল, এখানে লোকেরা গরু চড়াতে আসে, কিন্তু গরুগুলোকে নিয়ে আসে কি করে? বড় বড় নৌকোয় করে হয়তো নিয়ে আসতো। আমি গরু মোষ পার করতে দেখেছি নৌকায় করে। তারা এখন আর আসে না কেন? বর্ষাকাল এসে গেছে, সেজন্য আর হয়তো এখন আসে না। আর এ তো সোজা কথা। দ্বীপটা কিরকম চুপচাপ, লক্ষ্য করেছিস? কোনো শব্দ নেই। মানুষজন নেই বলতে গেলে, শব্দ হবে কি করে? তবু আমি কিন্তু একটা শব্দ শুনতে পাচ্ছি। কানটা পেতে শোন। দুইজনে চুপ করে দাঁড়ালাম। সত্যি, খানিকটা দূরে গাছপালার আড়াল থেকে মাঝে মাঝে একটা ফোঁস ফোঁস করে শব্দ পাওয়া যাচ্ছে। কেউ যেন নিঃশ্বাস ফেলছে খুব জোরে। কোনো মানুষ অবশ্য এত জোরে নিঃশ্বাস ফেলতে পারে না। বিমানের মুখটা শুকিয়ে গেল, চোখ বড় বড় করে বলল, ওটা কিসের শব্দ বলতো সুনীল? সাপ নাকি? সমুদ্রে বড় বড় অজগর সাপ থাকে শুনেছি, কিন্তু সমুদ্র থেকে যদি এখানে চলে আসে, আর ওই জন্যই বোধহয় মাঝিরা এখানে আসতে ভয় পায়। একটা অজগর সাপ থাকলেও সেটাকে মেরে ফেলতে পারতো না? চল এগিয়ে গিয়ে দেখি। সঙ্গে লাঠি সোটা কিছু থাকলে ভালো হতো। ভয় পাচ্ছিস কেন? বড় সাপ তো আর তাড়া করে এসে কামড়াতে পারে না। আমরা গুটি গুটি পায়ে এগোলাম সেই দিকে। শব্দটা মাঝে মাঝে থেমে যাচ্ছে। কাছাকাছি গিয়ে আমি সত্যি ভয় পেয়ে এই বিমানের হাতটা চেপে ধরলাম। ঝোপের মধ্যে কি যেন একটা বিশাল জন্তু রয়েছে। বিমান বলল, ওটা তো একটা মোষ, কাত হয়ে শুয়ে আছে। এবারে আর একটু এগিয়ে আমরা মোষটার মাথা দেখতে পেলাম। দেখলেই বোঝা যায় মোষটা মারা যাচ্ছে। মোষটার দুই চোখ দিয়ে গড়িয়ে পড়ছে জল। ওই রকম করুণ চোখ আমি কখনো দেখিনি। মোষটা মাঝে মাঝে নিঃশ্বাস ফেলছে, তখন তার পেটটা ফুলে উঠছে। ওইটুকুতেই বোঝা যায় যে ও বেঁচে আছে। আমি বললাম, এত বড় একটা মোষ, কি হয়েছে ওর? সাপে কামড়েছে? বিমান বলল, অসুস্থও হতে পারে, মোষেরাও অসুস্থ হয়। কিন্তু কোনো লোকজন তো নেই। একলা একলা একটা মোষ এখানে পড়ে আছে। মোষের মালিক বুঝতে পেরেছে ও আর বাঁচবে না, সেই জন্য ওকে ফেলে রেখে চলে গেছে। আমরা আর ঝোপটার মধ্যে না ঢুকে এদিক ওদিকে ঘুরতে লাগলাম। যতবার মোষটার নিঃশ্বাসের শব্দ শুনছি, ততবার মনটা খারাপ লাগছে। বিমান বলল, একটা জিনিস লক্ষ্য করেছিস? এখানে গাছের পাতাগুলো কেমন যেন শুকনো শুকনো। এখন তো বর্ষাকাল, গাছের পাতা তো শুকিয়ে যায় না। গাছগুলো ছাল খসে পড়েছে অনেক জায়গায়। এখানে তো জল নোনা, তাই বোধ হয় গাছের স্বাস্থ্য ভালো থাকে না। বাজে কথা বকিস না, সুন্দরবনে তো অত গাছ রয়েছে, সেখানকার জল তো আরো বেশি নোনা। এখানকার গাছগুলোর বোধহয় কিছু একটা রোগ হয়েছে। ওটা কি রে? ওটা তো একটা পাথর। আশ্চর্য তো, খুবই আশ্চর্য ব্যাপার। কিসের আশ্চর্য? তুই বুঝলি না? গঙ্গা নদীর দ্বীপে পাথর আসবে কি করে? কেন? এখানে কি কোথাও পাথর আছে? এদিকে কি কোথাও পাহাড় আছে? এখানে এত বড় একটা পাথর কে নিয়ে আসবে? পাথরটা এমনিতে খুবই সাধারণ, একটা মাঝারি ধরনের আলমারির সাইজে। যে কোনো পাহাড়ি জায়গায় গেলে এরকম পাথরের চাই পড়ে থাকতে দেখা যায়। কিন্তু কিন্তু নদীর উপরে একটা নতুন দ্বীপে ওরকম পাথর তো দেখতে পাওয়া স্বাভাবিক নয়। আমরা পাথরটার কাছে গেলাম। সেটার গায়ে শ্যাওলা জমে গেছে। আমি পাথরটার গায়ে হাত দিয়ে বললাম, সমুদ্রের তলায় অনেক জায়গায় ডুবো পাথর থাকে, হয়তো গঙ্গার এইখানটাতেও ডুবো পাথর আছে। দ্বীপটা তৈরি হওয়ার সময় পাথরটা উঠে এসেছে।
বিমান হাঁটু গেড়ে বসে পড়ে বলল, তোর কি বুদ্ধি! পাথর কি হালকা জিনিস যে জলের উপর ভেসে উঠবে? তাছাড়া দেখ, এর তলায় কিছু ঘাস চাপা পড়ে আছে। এই দ্বীপটা হবার পর কেউ পাথরটা এখানে এনেছে, কিন্তু শুধু শুধু এত বড় একটা পাথর এখানে বয়ে আনবে কেন? আমি পাথরটার গায়ে হাত বুলোতে বুলোতে বললাম, উল্কা নয় তো? অনেক সময় উল্কার টুকরো পৃথিবীতে এসে পড়ে। বলতে বলতে আমি মাথা ঘুরে মাটিতে পড়ে গেলাম। বিমান দারুণ ভয় পেয়ে চেঁচিয়ে উঠল। কি হলো? কি হলো তোর? আমি সঙ্গে সঙ্গে উঠে বসলাম। আমি অবাক হয়ে গেছি খুব। কি হলো কিচ্ছু বুঝতে পারছি না। এরকম তো আমার কখনো হয় না। বিমান আমায় ঝাঁকুনি দিয়ে বলতে লাগলো, কি হলো রে? কি হলো? জানি না রে ভাই, হঠাৎ কেমন যেন মাথাটা ঘুরে গেল। ঠিক আছে ঠিক আছে, চুপ করে বসে থাক, উঠিস না। আমার কিছু হয়নি। তবু বসে থাক। একটা জিনিস দেখ সুনীল, এই পাথরের নিচে ঘাসগুলো দেখ, কেমন যেন খয়েরি হয়ে গেছে। ঘাস চাপা পড়লে হলদে হয়ে যায়, কিন্তু খয়েরি? তুই কখনো খয়েরি ঘাস দেখেছিস? এই বোধ হয় অন্য জাতের ঘাস। পাশের এই গাছটা দেখ, এই গাছটার গাটা লাল। আমি লাল রঙের গাছ কখনো দেখিনি। বিমান, এই যে মোষটা মারা যাচ্ছে, ওর জন্য আমার খুব কষ্ট হচ্ছে রে। আমারও খুব কষ্ট হচ্ছে রে। এমনি এমনি একটা মোষ মরে যাচ্ছে। ইস, মোষটাকে ওর মালিক যে ফেলে গেল। বিমান, আমার ইচ্ছে করছে এখানে শুয়ে পড়তে। মন্দ বলিসনি, এখানে খানিকক্ষণ শুয়ে শুয়ে কাটিয়ে দিলে বেশ হতো। যদি নৌকাটা চলে যায়? ইস, গেলেই হলো, পুরো পয়সা দিয়েছি না। তাছাড়া যদি যায় তো চলে যাক, আমরা এখানেই বসে থেকে যাব। হঠাৎ আমি লাফিয়ে উঠে পড়লাম। দারুণ জোরে জোরে চেঁচিয়ে উঠলাম, বিমান! বিমান! এই পাথরটা জ্যান্ত! কি বলছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? না রে, আমি সত্যি দেখলাম পাথরটা নড়ে উঠল। কি বলছিস জাতা? পাথর নড়বে কি করে? আরে আমি স্পষ্ট দেখলাম পাথরটার পেটের কাছে একবার যেন চুপসে গেল, আবার ফুলে উঠল, ঠিক ঠিক যেন ব্যাঙের মতন। ধুর, পাথরের আবার পেট কি? তুই ভুল দেখেছিস। মোটেই ভুল দেখিনি আমি। বিমান গিয়ে পাথরটার গায়ে হাত দিতেই আমি বিমানের অন্য হাতটা ধরে এক হ্যাচকা টান মেরে সরিয়ে আনলাম ওকে। আমার বুকের মধ্যে দুমদুম করে আওয়াজ হচ্ছে। ওই পাথরটার গায়ে হাত দিয়েই আমি মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম। ওই পাথরটার কিছু একটা ব্যাপার আছে। দূরে শুনতে পেলাম বুড়ো মাঝি আর সুলেমান চেঁচিয়ে চেঁচিয়ে ডাকছে। চল বিমান, চল, নৌকায় ফিরে যাই, চল। না, এখনই যাব না, এখানে শুয়ে থাকবো বললুম যে। বিমানকে প্রায় জোর করেই আমি টানতে টানতে নিয়ে চললাম। তারপর নৌকায় উঠে বুড়ো মাঝিকে বললাম, চলো বুড়ো কর্তা, শিগগির চলো। নৌকায় উঠে বিমান লম্বা হয়ে শুয়ে পড়ল। তার দু চোখে ছলছল করছে। ভাঙ্গা গলায় বলল, আমার কিছুই ভালো লাগছে না রে। সুলেমান আমাদের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আমি ওকে জিজ্ঞেস করলাম, ওই দ্বীপে গেলে কি তোমাদের কি হয় বলো তো? সুলেমান বলল, কি জানি বাবু, ওখানে গেলেই মনটা যেন কেমন কেমন করে। কাজ করতে ইচ্ছে করে না, শুধু শুয়ে থাকতেই ইচ্ছে করে। বুড়ো মাঝি বলল, বাবু,
আগে তো আমরা ওইখান দিয়েই চলে বেড়াতাম। বেশি ঝড় বৃষ্টি হলে ওইখানে নৌকা বেঁধে এই চালা ঘরটায় বসিয়ে জিরোতাম। অনেক লোক আগে ওখানে গরু মোষ চড়াইতে আসতো, এখন আর কেউ যায় না। কেন যায় না বলো তো? ওখানে গেলেই এই কেমন যেন ও শুয়ে থাকতে ইচ্ছে করে। গরু মোষগুলোও আলসে হয়ে পড়ে, কেমন যেন মন মরা লাগে। আমাদেরও সেই রকমই লাগছিল, কিন্তু কেন ওরকম বলো তো? জানি না, এই গাছপালাগুলো কেমন যেন শুকিয়ে যাচ্ছে। দেখলেন না, ওই দ্বীপে খারাপ নজর লাগিছে। ওখানে একটা বড় পাথর আছে, দেখেছো? আগে কি ওটা ছিল? না, আগে ছিল না, এই তো মাসখানেক আগে দেখছি। কি করে পাথরটা ওখানে এলো? কেউ তা জানে না। কেউ কেউ বলে ওটা আকাশ থেকে খসে পড়ছে। আমার মাথাটা এখনো দুর্বল লাগছে। আমি আর কথা বলতে পারলাম না, শুয়ে পড়লাম বিমানের পাশে। হলদিয়ায় ফিরে এসে আমরা দুজনে সোজা চলে গেলাম বিছানায়। রাত্রিরে কিছু খেতেও ইচ্ছে করলো না। ঘুমিয়ে ঘুমিয়ে নানা রকম দুঃস্বপ্ন দেখতে লাগলাম। তার মধ্যে বরাবরই দেখতে লাগলাম সেই পাথরটাকে, ঠিক একটা ব্যাঙের মতো। তার পেটটা একবার চুপসে যাচ্ছে, একবার ফুলছে। একটা জ্যান্ত পাথর। আমি শিউরে শিউরে উঠতে লাগলাম। সকালবেলা বিমানের দাদা স্বপনদা জিজ্ঞেস করলেন, তোদের কাল কি হয়েছিল বলতো? সন্ধ্যে থেকে খালি ঘুমোচ্ছিলি। স্বপনদাকে সব কথা খুলে বললাম। স্বপনদা সবটা শুনে হো হো করে হেসে উঠে বলল, গাঁজাখুরি গল্প বলার আর জায়গা পাসনি? একটা জ্যান্ত পাথর যেটার পাশে গিয়ে দাঁড়ালে মন খারাপ হয়ে যায়, আর তোদের শুয়ে পড়তে ইচ্ছে করে। ধুর, যত সব। বিমান বলল, দাদা, আমি পাথরটাকে নড়তে দেখিনি, সুনীল দেখেছে। কিন্তু আমারও ওখানে না শুয়ে পড়তে ইচ্ছে করেছিল। বেশ করেছিল, শুয়ে থাকলেই পারতিস। তাহলে আমাদেরও নিশ্চয়ই ওই মোষটার মতো অবস্থা হতো। স্বপনদা, নৌকার মাঝিরাও কেউ ওই দ্বীপটায় এখন আর যেতে চায় না। ওরাও যেন ভয় পায়। পুলিশে একটা খবর দেওয়া দরকার। কিন্তু স্বপনদা বললেন, পুলিশ তোদের কথা শুনে আমার মতনই হাসবে। দেখবি, মিস্টার দাসকে ডাকবো। হলদিয়ার এসডিপিও মিস্টার স্বপনদার বন্ধু। স্বপনদা তাকে টেলিফোনে ডেকে পাঠালেন। বললেন, মিস্টার দাস, একবার আমার বাড়িতে চলে আসুন, ব্রেকফাস্ট খেয়ে যাবেন, আর একটা মজার গল্প শোনাবো আপনাকে। 10 মিনিটের মধ্যে মিস্টার দাস এসে গেলেন। তিনি বললেন, উফ, শুধু এক কাপ চা খাবো। বড্ড কাজে পড়েছে মশাই। কি বলবেন বলুন, এক্ষুনি যেতে হবে। জানেন তো, কাল রাত্রিতে একটা লঞ্চ ডুবে হয়ে গেছে গঙ্গায়। আরে বসুন বসুন। কাল দুপুরে এই দুই শ্রীমান নৌকো ভাড়া করে গিয়েছিল আগুনমারির চরে। সেখানে নাকি ওদের এক সাংঘাতিক অভিজ্ঞতা হয়েছে। ওরা দুজনে স্বপনদাকে থামিয়ে দিয়ে পুলিশ সাহেব আমাদের দিকে তাকিয়ে বললেন, কি, তোমরা দুজনে কাল আগুনমারির চড়ে গিয়েছিলে? আশ্চর্য ব্যাপার তো। ওই দ্বীপটার পাশেই তো কাল রাত্রিতে লঞ্চটা ডুবেছে। ঝড় বৃষ্টি কিছুই নেই, শুধু শুধু একটা লঞ্চ ডুবে যাওয়া, এ খুবই আশ্চর্য ব্যাপার। কেউ মারা গেছে? না, কেউ মারা যায়নি, সবাইকে উদ্ধার করা গেছে। আমাদের পুলিশের লঞ্চ খুব তাড়াতাড়ি গিয়ে পৌঁছায়, কিন্তু লঞ্চটা যে কি করে ডুবলো তা ওরা কেউই ঠিকঠাক বলতে পারছে না। সবাই বলছে কি যেন কি হলো কিছুই জানি না। হঠাৎ একটা ধাক্কাতে লঞ্চটা কেঁপে উঠলো, তারপরে হুড়মুড়িয়ে জল ঢুকতে লাগলো। লঞ্চটা একদম ডুবে গেছে বলতে চান?
হ্যাঁ, সেটা তোলার ব্যবস্থা করতে হবে। ওই লঞ্চের একজন খালাসি শুধু অদ্ভুত একটা গল্প বলছে। আগুনমারির চর থেকে একটা মস্ত পাথর নাকি উড়ে এসে প্রচণ্ড জোরে লঞ্চটাকে ফুটো করে দেয়। এত গাঁজাখুরি কথা কেউ শুনেছে? গঙ্গার উপরে দ্বীপ, সেখানে পাথর আসবে কি করে? যদি বা পাথর থাকে, সেটা কেউ না ছুঁড়ে মারলে এমনি এমনি বা আসবে কি করে? এরাও ওই দ্বীপে একটা বড় পাথর দেখেছে বলছে। ভোরবেলা আমি আমাদের লঞ্চে সেই দ্বীপটা দেখে এসেছি। সেখানে পাথর টাথর কিছুই নেই, মানুষজনদের কোনো চিহ্ন নেই, শুধু একটা মরা মোষ রয়েছে দেখলাম। আমি আর বিমান চোখাচোখি করলাম। আগুনমারির চরের পাথরটাই যে সেই লঞ্চটাকে ডুবিয়েছে, তাতে আমাদের কোনো সন্দেহ নেই।